আবির স্যার নিজেকে সামলাতে না পেরে আমার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দেয়। স্যারকে চুম্বন করা অবস্থায় আমি তার শার্টের বোতাম খুলতে লাগলাম। তুমি আগে যাও তো, এটা চেঞ্জ করে এসো। আমি কিন্তু নিজেকে অনেকক্ষণ ধরে সামলাচ্ছি, এবার খারাপ কিছু হয়ে গেলে আমাকে দোষ দিতে পারবে না তুমি। তুমি কি করে ভাবলে নিজেকে শেষ করে দেওয়ার কথা? আমি কি পাথর ইডিয়েট? আমি কি তোমার ফিলিংস কিছুই বুঝি না? আমি স্পষ্ট বুঝতে পারছি স্যারের নিঃশ্বাস এতক্ষণে ভারী হয়ে উঠেছে। তাই আর দেরি না করেই নিজের পরনে থাকা তোয়ালেটা একটানে খুলে ফেলে দিলাম নিচে। ঘণ্টা বাজার শব্দে ক্লাসে একটা নিস্তব্ধতা নেমে আসে। আমি চুপ করে বসে আছি। চারিপাশে ছেলেমেয়েরা ফিসফাস করছে, কারণ পরবর্তী ক্লাসটা সবার চিরচেনা ভয়ঙ্কর আবির স্যারের বায়োলজি ক্লাস। আবির স্যার ক্লাসে ঢুকতেই আমরা সবাই দাঁড়িয়ে যাই। সিট ডাউন। স্যারের কণ্ঠে ছিল স্পষ্ট এক গম্ভীরতা। আজ আমরা হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টার শুরু করব। আর কেউ গিগল করলে সোজা ক্লাসের বাইরে পাঠিয়ে দেব। স্যারের এই অ্যাটিটিউডটাই আমার বেশ ভালো লাগে। স্যারের কথা শুনে সবাই চুপ করে রইলাম। কিন্তু আমি জানি আজকেও স্যার আমার দিকেই কড়া নজর রাখবেন। কারণটাও তোমাদের জানিয়েই দিচ্ছি। আমার মনে হয় কি জানো, স্যারের সাথে আমার কোনো এক জন্মে শত্রুতা ছিল, তা না হলে কি তিনি আমার সাথে এত খারাপ আচরণ করতেন? যেই না আমি একটু খাতা খুলে কলম ধরেছি, সাথে সাথেই স্যার বলে উঠলেন, মীরা, তুমি যদি একটু মনোযোগ দিতে শেখো ক্লাসে, তাহলে বাকি স্টুডেন্টদের সুবিধা হয়। আবার সেই একই ধমক। আসলে এই স্যারের পেটের ভাত হজম হয় না যতক্ষণ না আমাকে রাগ দেখাবে। মনে মনে আমি তাকে দু চারটে গালি দিলাম ঠিকই, তবে মুখ ফুটে কিছু বলার সাহস আমার নেই। তাই কাপা কাপা কণ্ঠে বলে উঠলাম, স্যার, আমি তো মনোযোগ দিয়েই আছি। তোমার মনোযোগ কেন সব সময় বোর্ডের উপর না থেকে জানালার বাইরেই থাকে? মনোযোগ ঠিক রাখো তোমার। স্যারের এমন কথাই ক্লাসে একটু হাসির গুঞ্জন ছড়ালো। কিন্তু আমার বুক ভার হয়ে আসলো কষ্টে। সবাইকে সামনে রেখে এমন কথা। স্যারের কি একটুও মন বলতে কিছু নেই? ক্লাস শেষে আবির স্যার চলে গেলেও আমি চুপ করে বসে রইলাম। একটা চিন্তা আমার মাথায় ঘুরে ফিরে বারবার আসছে। উনি আমার সাথে এমন কেন করেন? আমি কি খুব খারাপ? সবাইকেই তো হাসি মুখে পড়ায়, সবার সাথে হেসে হেসে কথাও তো বলে এই লোকটা। তবে আমার বেলায় এমনটা কেন? আমার নাম মীরা, একাদশ শ্রেণীর শিক্ষার্থী আমি। বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী, আর মা একটা লক্ষ্মী গৃহিণী। আবির স্যার সপ্তাহে 3 দিন আমাদের বাসায় টিউশনি করতে আসেন। আর আমার মা তো আবার ভীষণ আপ্যায়ন পরায়ণ। তাই স্যার আসলেই চা, পার্টি সাপটা পিঠা, সেমাই, কখনো আবার পায়েস রান্না করে খাওয়ায়। স্যার তো আমার মায়ের হাতের রান্না খেয়ে প্রশংসায় বলেও ফেলে, আপনার হাতের রান্না আসলেই অসাধারণ খালাম্মা, খেতে বেশ ভালো হয়েছে। স্যারের এমন কথা শুনলেই আমার বুকের মাঝে কেমন যেন গরম হয়ে ওঠে। একদিন আমি ভাবলাম, যদি আমি কখনো নিজের হাতে রান্না করি স্যারের জন্য, তবে কি উনি আমার রান্নারও এমন ভাবে প্রশংসা করবেন? পরের এক সপ্তাহে মা একটা কাজের জন্য বাইরে যাওয়ায় আমি নিজের হাতে নাস্তা তৈরি করলাম স্যারের জন্য, আলু পরোটা আর সুজির হালুয়া। রান্না করতে গিয়ে অবশ্য হাত পুড়ে গিয়েছিল আমার, তবে মনটা ছিল একদম আনন্দে ভরপুর। সন্ধ্যায় স্যারও আমাকে পড়াতে এলেন, তার ঠিককরা সময়ে। আমাকে নাস্তা নিয়ে আসতে দেখে জিজ্ঞেস করলেন, বাড়িতে খালাম্মা নেই? না স্যার। এসব কি খালাম্মা বানিয়ে রেখেছেন? না, আজ আমিই বানিয়েছি। আমার কথা শুনে হঠাৎ কেন জানি স্যারের মুখ শক্ত হয়ে এলো। তুমি কেন এসব করেছো মীরা? তুমি কি জানো আমি স্টুডেন্টদের সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক রাখতে পছন্দ করি না? এই ন্যাকামো বাদ দাও বলছি। এটা বলে উনি না খেয়েই বেরিয়ে গেলেন। কি এমন করলাম যে স্যার এতটা রেগে গেলেন আমার ওপর? আমি কিছু বলতেই পারলাম না। বুকটা ধরে এলো। রান্না করতে গিয়ে হাতটা পুড়েছে, আর এবার স্যারের এমন ব্যবহারে মনটাও পুড়ে ছাই হয়ে গেল। আমার চোখ দিয়ে গড়িয়ে পড়া কান্নার জল কি সে দেখতে পেল? না, দেখেনি। কি করে দেখবে? তার তো এসব দেখার সময় নেই।
কয়েকদিন পর কলেজে একটা প্রজেক্ট প্রেজেন্টেশনের জন্য ছাত্রছাত্রীদের বাইরে যেতে হয়, ন্যাশনাল কলেজ সায়েন্স সেমিনারে। আমি, আমার বেস্ট ফ্রেন্ড রিয়া, আরও কয়েকজনের সাথে আবির স্যারও যান। ওখানে অনেক কলেজ থেকে আসা স্টুডেন্ট এবং অনেক শিক্ষক উপস্থিত ছিলেন। কিন্তু আবির স্যারের চোখ যেন বারবার আমার দিকেই আসছে। একবার তো আমি ভুলে একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে হকচকিয়ে গেলাম। তবে স্যার তখন আমাকে মৃদু স্বরে বললেন, শ্বাস নাও, ভয় পেও না মীরা, রিল্যাক্স হয়ে উত্তর দাও। আমি তো অবাক, এত কোমল গলা, এই কি সেই গম্ভীর আবির স্যার? সাথে সাথেই মনের কোণে জমে থাকা একটা অনুভব যেন আবার জেগে উঠল। হঠাৎ একদিন আমার মা বাবা নানুর অসুস্থতার কারণে গ্রামে চলে যান। বাসায় সেদিন আমি একাই ছিলাম। সন্ধ্যায় রিয়া এসে বলে, কিরে মীরা, আঙ্কেল আন্টি তো বাসায় নেই, তুই একা বাসায় বসে বোরিং হচ্ছিস না? চল না, সামনেই তো মেলা হচ্ছে, দুজনে মিলে দেখতে যাই। আমরা একসাথে মেলা দেখতে যাই। ঘোরাঘুরি, ঝালমুড়ি, খুশির মুহূর্ত, সবকিছু বেশ ভালোই চলছিল, যতক্ষণ না আমি একটা দৃশ্য দেখতে পাই। দূরে আবির স্যার একটা মেয়ের সাথে কথা বলছে, তাও আবার হেসে হেসে কথা বলছে। মেয়েটির হাতে একটা পুতুল, নিশ্চয় ওটা স্যার কিনে দিয়েছে। তাদের একসাথে দেখা মাত্রই আমি যেন স্থির হয়ে গেলাম। যে মানুষটা আমাকে কিছুতেই একটুকু প্রশ্রয় দেয় না, একটু ভালোভাবে কথা পর্যন্ত বলে না, আর এখন সেই মানুষটাই কি সুন্দর হেসে হেসে কথা বলছে অন্য একটা মেয়ের সাথে। আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে তৎক্ষণাৎ ফোন করলাম স্যারকে। স্যার ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। স্যারকে আর কিছু বলতে না দিয়েই আমি ফটাফট বলে ফেললাম, আমি আপনাকে ভালোবাসি। হোয়াট? হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি। আপনি যদি আমাকে রিজেক্ট করেন, তাহলে আমি নিজেকে শেষ করে দেব এই মুহূর্তেই। কথাটা বলেই ফোনটা কেটে দিলাম। কান্নায় বুক ভেসে যাচ্ছে আমার, তাদের দুজনকে একসাথে দেখে। তবে আমি যে স্যারকে আবেগে বলে ফেললাম, নিজেকে শেষ করে দেব, এটা আমি কি করে করব? আমার যে খুব ভয় করে এগুলোতে। আর কিছু না ভেবে রিয়াকে শরীর খারাপের অজুহাত দিয়ে তৎক্ষণাৎ বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে এসেই বাথরুমে ঢুকেছি গোসল করতে, নইলে যে রাতে ঘুম হবে না ঠিক মতো। কিন্তু আমার কপালে কি শান্তি আছে, গোসল করতে এসেও তো বিরক্ত লাগছে এখন। দরজায় কেউ অনবরত ধাক্কাচ্ছে। নিশ্চয়ই রিয়া। কতবার করে বললাম আমি চলে আসতে পারবো, তবুও মেয়েটা কি কথা শোনে আমার। কোনো মতে টাওয়ালটা গায়ে পেঁচিয়ে নিচে আসলাম। তবে বেশ অবাক হলাম আমি, কারণ দরজার ওপাশ থেকে ভেসে আসছে কোনো এক পুরুষের কণ্ঠ। মীরা, দরজা খোলো, প্লিজ দরজা খোলো মীরা। তুমি যদি দরজা না খোলো, তাহলে আমি কিন্তু দরজা ভেঙে ঢুকতে বাধ্য হব। এটা কি তাহলে আবির স্যার? তৎক্ষণাৎ মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো, এই সুযোগটা কি আর হাতছাড়া করা যায়? তাই চেঞ্জ না করেই ধীরে ধীরে দরজা খুললাম। দরজা খোলার সাথে সাথেই আবির স্যার একটানে আমাকে তার শক্ত পুরুষালী বুকে জড়িয়ে নিলেন। বেয়াদব আহাম্মক মেয়ে, তুমি কি করে ভাবলে নিজেকে শেষ করে দেওয়ার কথা? আমি কি পাথর ইডিয়েট? আমি কি তোমার ফিলিংস কিছুই বুঝি না? আমি তো একদম চুপ। চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ছে আমার। তার মানে স্যার আমার ফিলিংস বোঝা সত্ত্বেও আমার সাথে ইচ্ছে করেই খারাপ আচরণ করেন। কথাটা মনে হতেই স্যারের ওপর ভীষণ অভিমান হলো আমার। তারপর কোনো কথা না বলেই ধীরে ধীরে আবির স্যারের ঠোঁটের নিচের ছোট্ট তিলে একটা চুম্বন করলাম। এক মুহূর্তেই যেন শরীরটা আমার কেঁপে উঠল। তাই আর দেরি না করে সরে আসতেই আবির স্যার নিজেকে সামলাতে না পেরে আমার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দেয়। সে আমার ঠোঁট এমন ভাবে শুষে নিতে ব্যস্ত, মনে হচ্ছে কতদিন থেকে কিছু খেতে পায়নি। এদিকে যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেদিকে তার কোনো পাত্তাই নেই। দীর্ঘ এক চুম্বনের পর আমাকে ছেড়ে বলে উঠলেন, তুমি ভাবো যে আমি তোমায় অপছন্দ করি? আমি তোমার প্রতি দুর্বলতা লুকোতেই এমনটা করতাম মীরা। আমি নিজেই বুঝতে পারিনি কবে কোথায় কখন আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আমি চোখ বন্ধ করে আবির স্যারের বুকে মাথা রাখি। আমার চোখের জল এখন আর কষ্টের নয়, বরং এক অদ্ভুত শান্তির।
বহুদিন ধরে জমে থাকা কষ্ট, অপমান, অপছন্দ সব কিছু যেন এক মুহূর্তে ভেসে গেল দূরে কোথাও। কিছুক্ষণ পর আবির স্যার আমাকে তার থেকে একটু দূরে সরিয়ে প্রশ্ন করলেন, আচ্ছা মীরা, পুরো বাড়িটা ফাঁকা কেন মনে হচ্ছে? বাড়িতে কি কেউ নেই? আসলে আজকে স্যারের এখানে আসার কথা ছিল না, যার জন্য তিনি কিছুই জানে না যে বাবা মা কোথায় গিয়েছে। তাই আমি বললাম, নানু অনেক অসুস্থ, তাই আব্বু আম্মু তাকে দেখতে গ্রামে গেছে, আর বলে গিয়েছে 1 সপ্তাহ পরে আসবে তারা। আমার কথায় স্যার রাগী কণ্ঠে বলল, 1 সপ্তাহ মানে? তোমাকে একা রেখে কি করে যেতে পারে খালাম্মা? স্যারের এমন কথাই বেশ হাসি পেল আমার। আমাকে নিয়ে টেনশন হচ্ছে এখন তার। নিজের হাসি আটকে রেখে বললাম, আমিই তাদের জোর করে পাঠিয়েছি, আমাকে না নিয়ে যেতেই চাইছিল না। কিন্তু আমিই যাইনি তাদের সাথে। গেলে যে পুরো 1 সপ্তাহ আপনাকে দেখতে পেতাম না স্যার। কথাটা বলতে বলতে স্যারকে আমি সোফায় বসিয়ে দিলাম। আবির স্যার আমার কথায় মুচকি হেসে তার কোলের উপর আমাকে বসিয়ে নিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল আর বলল, তাই বুঝি, আমার পিচ্চি পাখিটা আমাকে না দেখে থাকতে পারবে না? স্যারের এমন কথায় আমি চট করে বলে উঠলাম, আপনার মতো অত পাষাণ না আমি, বুঝতে পেরেছেন? আবির স্যার আমাকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে গালে ছোট্ট একটা হামি দিয়ে বললেন, এই পাষাণকে এত ভালোবাসো তুমি? সামলাতে পারবে তো এই পাষাণ লোককে? আমি কিছু না বুঝেই বলে ফেললাম, কেন পারবো না? আপনি কি কোনো ছোট বাচ্চা যে সামলাতে কষ্ট হবে? আমার কথায় স্যার একটু হেসে আমাকে কোলে করে সিঁড়ি দিয়ে উপরে উঠে আমার রুমে নিয়ে আসলেন। আমাকে বিছানায় বসিয়ে দিয়ে আমার উন্মুক্ত গলায় মুখ ডুবিয়ে বলতে লাগলেন, যাও লক্ষ্মীটি, এবার এইটা চেঞ্জ করে একটা পোশাক পরে এসো। আমি বুঝতে পারছিলাম শুধু তোয়ালে পরে থাকাতে তার প্রবলেম হচ্ছে, তবে যে সে প্রবলেম না, সে নিজেকে আর সামলাতে পারছে না, তা স্পষ্ট বুঝাই যাচ্ছে, কারণ এই মুহূর্তে সে পুরো ঘেমে একদম একাকার অবস্থা। হ্যালো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন এবং এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আসছে আরও দারুণ কন্টেন্ট, তাই ফিলিংস ডায়েরি সাথেই থাকুন। এরই মধ্যে স্যার বলে উঠলেন, শোনো মীরা, আজ থেকে আমার কাছে তুমি শুধুই একজন ছাত্রী না, একজন মানুষ, একজন প্রেমিকা, যাকে আমি ভালোবাসি। কিন্তু এই সমাজ যে সহজে আমাদের মানবে না। স্যারের কথায় আমি বলে উঠলাম, তাতে আমার কিছু যায় আসে না স্যার, শুধু আপনি সব সময় আমার পাশে থাকলেই চলবে। কথাটি বলে স্যারকে বুকে জড়িয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়তেই স্যার হুড়মুড় করে উঠে বসে গম্ভীর কণ্ঠে বললেন, দেখো মীরা, তুমি আগে যাও তো এটা চেঞ্জ করে এসো। আমি কিন্তু নিজেকে অনেকক্ষণ ধরে সামলাচ্ছি, এবার খারাপ কিছু হয়ে গেলে আমাকে দোষ দিতে পারবে না তুমি। আমি তো চাই অনেক কিছু হোক আমাদের মাঝে, কারণ আমি যে আপনাকে সত্যিই অনেক ভালোবাসি। কথাটি বলে উঠেই স্যারের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিলাম। স্যারকে চুম্বন করা অবস্থায় আমি তার শার্টের বোতাম খুলতে লাগলাম। আমি স্পষ্ট বুঝতে পারছি স্যারের নিঃশ্বাস এতক্ষণে ভারী হয়ে উঠেছে, তাই আর দেরি না করেই নিজের পরনে থাকা তোয়ালেটা একটানে খুলে ফেলে দিলাম নিচে। আবির স্যার ঠোঁট ছেড়ে গলায় কিস করতে শুরু করল। গলা ছেড়ে নিচের দিকে নামতেই আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আবির স্যার আমাকে বিছানায় ভালো করে শুইয়ে দিয়ে নিজের পরনে থাকা বাকি পোশাকটুকুও খুলে ফেললেন। তারপর আমার ওপরে উঠে এসে আমাকে কিস করতে শুরু করল। আবির স্যার আমার মেন পয়েন্টে যে কবার তার লিটিল আবিরকে স্পর্শ করিয়েছে, সেই কয়বারই আমার শরীর কেঁপে উঠেছে। আবির স্যার এবার আমার দুপায়ের মাঝে নিজেকে ফিট করে জোরে ধাক্কা দিতেই আমি চিৎকার করে উঠি। তাই আমাকে শান্ত করতে আবির স্যার আমার ঠোঁটে সফটলি কিস করতে শুরু করে এবং বলে, এই তো সোনা, আর একটু, দেখ এক্ষুনি সব ঠিক হয়ে যাবে, আর কষ্ট হবে না, আর একটু সোনা, আর একটু বলতে বলতে রাত 3টের সময় আবির ক্লান্ত হয়ে আমার ঠোঁটে কিস করতে শুরু করে,
তারপর আমার উন্মুক্ত বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন কলেজে দেখা গেল ভিন্ন চিত্র। আবির স্যার আর আগের মতো করা নয়, চোখে যেন এক কোমলতা। ক্লাসে এসে আমাকে জিজ্ঞেস করলেন, মীরা, কালকের প্র্যাকটিক্যাল চার্টটা এনেছ? আমি একটু হকচকিয়ে গেলাম। জি, এনেছি স্যার। পাশ থেকে রিয়া কানে কানে বলল, ওহ, আজ দেখছি মীরার স্পেশাল ট্রিটমেন্ট। রিয়ার কথায় আমি হেসে ফেললাম। কালকের রাতের কথা মনে পড়তেই আমার গাল টকটকে লাল টমেটোর মতো হয়ে গেল। এক সপ্তাহ পর আমার মা বাবা বাসায় ফিরে এলেন। আমি ভয় পাচ্ছিলাম কিভাবে সব বলবো মাকে, কিভাবে বোঝাবো মাকে আমার আর আবির স্যারের সম্পর্কের কথা। কিন্তু হঠাৎ সেদিন আবির স্যার টিউশনি শেষে চলে যাওয়ার আগেই মাকে বললেন, খালাম্মা, একটু কথা ছিল আপনার সাথে। তারপর আর দেরি না করেই সোজা বলে ফেললেন, আমি মীরাকে পছন্দ করি খালাম্মা, এবং আমি চাই তাকে বিয়ে করতে। আমি জানি সে এখনো পড়ছে, কিন্তু আমি অপেক্ষা করতে রাজি আছি। শুধু আপনাদের সম্মতি চাই। আমার মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমার মেয়ের জীবন যেন নিরাপদ থাকে আবির, ভালো থাকে, তুমি কি সেটা পারবে? আবির স্যার মাথা নিচু করেই বললেন, নিজের প্রাণ দিয়ে হলেও পারব। আমার মা একগাল হেসে বললেন, তাহলে আমার দিক থেকে না বলার কিছু নেই, কারণ তোমাকে আমার শুরু থেকেই ভালো লেগেছে, একজন ভালো সন্তান হিসেবে। পরের সপ্তাহেই আবিরের পরিবার থেকে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আমার বাবা এই বিয়েতে রাজি না থাকলেও মেয়ের মুখের হাসি দেখে সব মেনে নেন। যেদিন নামটি বদল হয়, সেদিন কলেজের সবাই তো একদম হতবাক। রিয়া তো একেবারে বলেই বসে, কিরে মীরা, তুই তো টপ লেভেল সাসপেন্সে খেলি, ক্লাসের সবচেয়ে কড়া টিচারকে প্রেমে ফেললি কিভাবে? রিয়ার কথায় আমি হেসে বললাম, সে তো অনেক আগেই ফেলেছি, শুধু জানতাম না। আর তুই তো সবই জানিস রিয়া, প্রত্যেকটা মেয়ের কাছেই নিজের বিয়ে নিয়ে একটা স্বপ্ন থাকে, আর তা যদি হয় প্রিয় মানুষটার সাথে, তাহলে তো কোনো কথাই নেই। তেমনি আমার কাছে বিয়ের দিনটা ছিল একেবারে স্বপ্নের মতো। আমার পরনে ছিল লাল শাড়ি, ভারী সাজ, আর গলায় গোলাপের মালা। আবির স্যারের চোখে যেন অদ্ভুত এক প্রশান্তি দেখলাম। বিয়ের রাতে আমি ধীরে ধীরে স্যারকে বললাম, এখনো আমি বিশ্বাস করতে পারছি না, আপনি আমার হয়ে গেছেন স্যার। আবির স্যার আমার হাত ধরে বলল, তুমি তো অনেক আগেই আমার ছিলে, শুধু সময় লেগেছে বলতে। আমি চোখ বুজে কাপা কণ্ঠে বললাম, আপনি জানেন, যেদিন প্রথম আপনার ঠোঁটের নিচের তিলে চুমু খেয়েছিলাম, সেদিনই আমি বুঝেছিলাম আপনি শুধুই আমার। আমার কথায় আবির স্যার হেসে বললেন, এই তিল তো শুধু তোমার জন্যই জন্মেছে মীরা। কথাটা বলতে বলতে আবির স্যার আমাকে জড়িয়ে ধরলেন, কপালে ছোট্ট একটা হামি দিয়ে বললেন, আমাকে কি এখনো স্যার বলে ডাকবে নাকি? এখন থেকে তো আমি তোমার স্বামী, আমাকে শুধু আবির বলে ডাকবে, বলতে পেরেছ, আমার মিষ্টি বউ।